ইউনূস রাষ্ট্রপতি হলে দেশের সংকট কমবে বলেছেন তারেক রহমান। একটা ভয়াবহ বাস্তবতা এখন পুরো দেশের সামনে, এবং সেটা হলো ইউনূস ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা পাবে না। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা কঠিন সত্য, যে সত্য এখন প্রমাণিত হচ্ছে প্রতিদিন। হাসিনা পলানোর পরে 1 মাসও হয় নাই, ছাত্র দল আর ছাত্র শিবিরের মধ্যে গ্যাঞ্জাম শুরু হইল। দেশের অবস্থা এমনিতেই ভালো না, ইন্ডিয়া বাঁধের পানি ছাইরা বন্যা বানাই দিছে। আমি তারেক রহমানের কইলাম যে এটা তো ঠিক হইতেছে না, আমি শিবির আর ছাত্র দলকে নিয়ে বসতে চাই। জামাতকে বললাম, রাজি হইলো। তারেক রহমানও রাজি হইলো। আমারে বলা হইলো যে তারেক রহমান ছাত্র দলকে বলে দিচ্ছে। মিটিং এর টাইম ঠিক হইলো। ছাত্র দল আর ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আলোচনা করে ঠিক করলো। আমার টাইম প্যারিসের সকাল 5টায় মিটিং। তো যাই হোক, আমি চোখ মুছতে মুছতে উঠলাম, শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, মিটিং এ ঢুকলাম জুমে, ছাত্র দল নাই। অনেকক্ষণ পর রাকিবের ফোন মারিলাম, তো রাকিব কয় মিটিং এখন নাকি? আমি তো সিলেট যাইতেছি। আমি কইলাম তাইলে তো অসুবিধা নাই, যাইতে যাইতে কথা বলে নাও। রাকিব কয় না, কথা বলা যাবে না, অনেক মানুষ। আমি কইলাম তোমার কাছে মিটিং এর একটা টাইম তো ছিল, ঠিক না? সেটা কয়টায়? সে টাইমে বসি, দরকার হলে অফিস যাবো না। রাকিব কয় জানাবো নি আপনাদের। সেই জানানো আজ পর্যন্ত জানাই নাই। পরে তারেক রহমানকে অ্যাপোলোর মাধ্যমে জ্বালাইছিলাম যে ছাত্র দল কিন্তু বসে নাই, সেদিন আসেও নাই, আপনি কয়ে দিয়েছিলেন, আপনার কথা শোনে নাই। তারেক রহমান নাকি কইছিল যে কেন যে দাদা বসতে চাইতেছে, সত্য বলছিল কিনা অ্যাপোলো কে জানে, সে মিছা কথা বলে, অ্যাপোলো প্রচুর মিছা কথা বলে, আমি প্রমাণ পাইছি। যাই হোক, বিএনপি চায় নাই এই ঝামেলা থামো। আমার তখন থেকে ধারণা ছিল যে এটা ঘটনা হইতেছে পরিকল্পনা করে, কিন্তু কেন? আজকে আলাপটা সেটা নিয়ে। বিএনপি শিবিরের উপরে ঝাঁপে পড়িচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উস্কানি দিচ্ছে, নিজে থেকে হাঙ্গামা করিচ্ছে। বিএনপি এটা কেন করিচ্ছে? সাদিক কায়েম এস এম ফারহাদের ডাকসু শিবির নেতৃবৃন্দকে 1 সেকেন্ডের জন্য, সামান্য সময়ের জন্য থামাতে পারছে না, থামাতে পারলো না বিএনপি, তারেক জিয়ার অনুসারীরা, খাম্বা গুপ্তরা। আমি দেখবার পর লজ্জায় আমি নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছি যে আমি কোন দেশের নাগরিক, আমি কোন দেশের মানুষ, যে আমার দেশের মানুষ এমন কুরুচিপূর্ণ, এমন বিকৃত আচরণ করতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আমি আপনাদের কয়েকটা ছবি মনে করাই দিই। বর্ষা বিপ্লবে রাস্তায় পুলিশ গুলি চালাইতেছে, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, লড়াইরত তরুণরা মাঝ রাস্তায় যায় নামাজ বিছায় দাঁড়ায় যেতেছে, কেবলামুখী সেজদা দিতেছে। তারপরে হাসিনা পলাই গেছে দুপুরে। শাহবাগ টিএসসি গণভবনের সামনে লক্ষ লক্ষ মানুষ, বিজয়ের মুহূর্ত, কিন্তু তারা মুষ্টি তুলতেছে না, পতাকা যাইতেছে না, তারা মাটিতে কপাল ঠেকায় সেজদা দিতেছে। এই দৃশ্যগুলা বাংলাদেশের বাঙ্গু এলিটদেরকে যতটা আতঙ্কিত করছে গত 55 বছরে, আর কোনো কিছু তাদের এত আতঙ্কিত করে নাই। বাকশাল তাদের কাঁপায় নাই, হাসিনার আয়নাঘর গুম তাদের ভয় ধরায় নাই, তাদের ভয় ধরাইছে তরুণদের খোদা তাআলার সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণের দৃশ্য। কেন? এই প্রশ্নের উত্তরেই লুকায় আছে আজকের বাংলাদেশের পুরো রাজনৈতিক সংকট, এবং এই সংকট কোন দিকে যাইতেছে, কোন দিকে যাইতে পারে, সেটার একটা নিশানা। এর মধ্যে লুকায় আছে ভোটের ইঞ্জিনিয়ারিং, তারেক রহমান প্রাইম মিনিস্টার হওয়া, প্রফেসর ইউনূসের ব্যর্থতা, সবকিছু আগের মতো থাইকা যাওয়ার কারণ। আসেন বুঝে দেখি। গত 55 বছর বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্টের কাছে একটা নির্দিষ্ট স্পেশাল গ্রামার ছিল, মানে স্থানের ব্যাকরণ। তারা এটা তৈরি করছিল কোন জায়গায় কে কি করবে, তার নীরব একটা নিয়ম। নিয়মটা সহজ, ইসলাম থাকবে মসজিদে, বাসায়, ব্যক্তিগত পরিসরে, জুম্মায়, রোজায়, ঈদের জামাতে, আর পাবলিক স্কোয়ারে, রাজপথ, শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো সেকুলার টেরিটরি। এখানে বিজয় উদযাপন হবে, গান বাজনা হবে, মোমবাতি হবে, পয়লা বৈশাখ হবে, মঙ্গল শোভাযাত্রা হবে, যেটা দেখে কলকাতা দাদা বাবুদের আর কয়া ফেলবে রমনা যেন অষ্টমীর এক ডালিয়া, আনন্দবাজারে লেখা হবে, মানববন্ধন হবে, গান হবে, গাঞ্জাপান হবে, মজমা হবে, পূজাও হবে। কিন্তু ইসলামী আচার নৈব স। পূজা মানে কালচার, প্রগতিশীল। ইসলাম মানে পশ্চাৎপদ, প্রতিক্রিয়াশীল। রবীন্দ্রনাথ গাইতে হবে, ছায়ানট থাকতে হবে, পন্দের আলো দিল্লি স্টার থাকবে। ধর্ম এখানে ঢুকতে পারবে না, ঢুকলেও একদম স্যানিটাইজ করে আনতে হবে। এটাই ছিল বাঙ্গু সেকুলারিজমের আসলি চেহারা। ধর্মকে নিষিদ্ধ করা না, ধর্মকে কন্টেইন করা, আটকে ফেলা, ঘেরাও করে রাখা। জুলাই আন্দোলন এই গ্রামার ভেঙে দিচ্ছে। যখন একজন তরুণ পুলিশের গুলির মুখে রাজপথে যায় নামাজ বিছায়, সে শুধু ইবাদত করতেছে না, সে টেরিটোরিয়াল ক্লেম করতেছে। সে বলতেছে এই রাজপথ আমার, এই রাজপথ আমার আল্লাহ তাআলার। আপনাদের মনে আছে আমি কইছিলাম বর্ষা বিপ্লবের সময়, জুলাই আগস্টে এই বিপ্লব সফল হবে যদি খোদা তাআলা রহম করেন। আমাদের কাজ লড়াই চালায় যাওয়া, এবং হয়েছিল, খোদা তাআলা রহম করছিল। কোত্থেকে যে নেমে আসছিল লাখ লাখ আবাবিল। হাসিনা পলাইলো। 5ই আগস্টে হাসিনা পলানোর পরে যে সেজদা দিছিল সেটা আরো আগ্রাসী ছিল, কারণ সেটা ছিল বিজয়ের মুহূর্ত। বিজয়ের আইকনিক ছবি বলতে আমরা কি বুঝি? মুষ্টিবদ্ধ হাত, পতাকা, বিজয়ের চিৎকার। কিউবায় ক্যাস্ট্রো, প্যারিসে 68 সালে আমার ইউনিভার্সিটি সরবনে ছাত্র ঠিক এরকম বাংলাদেশে বর্ষা বিপ্লবের মতো বিপ্লব করেছিল। শার্ল দ্য গল পলাই গেছিল জার্মানিতে, শার্ল দ্য গল ফিরে আসছিল পরে, কয়েক ঘন্টার জন্য পলাইছিল আর কি। হাসিনা ফিরে আসে নাই। এই ফ্রান্সের বিপ্লব ব্যর্থ হয়েছিল। তাদের স্লোগান ছিল শাইয়ে রিয়ালিস্ট, দমানদে লাম্পসিবল, বাস্তববাদী হও, অসম্ভবকে দাবি করো। বিজয়ের আইকনিক ছবি হয় মুষ্টি, পতাকা, কিন্তু ঢাকায় 2024 কি হলো? বিজয় তরুণেরা মাটিতে সেজদা দিল। এটা একটা অল্টারনেটিভ সোভারনিটি ক্লেম, বিকল্প সার্বভৌমত্বের দাবি। তারা বলতেছে ক্ষমতা আমাদের না, আমরা কেবল নিমিত্ত, আসল সার্বভৌম অন্য কেউ। এই সার্বভৌমত্ব বিষয়টা একটু বুঝে দেখি, কেন এটাতে আতঙ্কিত বোধ করলো।
আধুনিক রাষ্ট্র যারা দাবি করে, যে দাবির উপরে দাঁড়ায় থাকে, সেটা হচ্ছে রাষ্ট্র বলে আমি চূড়ান্ত রাষ্ট্র, আমার উপরে কেউ নেই। মধ্যযুগে কিন্তু এরকম ছিল না, রাজার উপরে পোপ, পোপের উপরে ঈশ্বর। মুসলিম জগতে খলিফা শরীয়তের অধীন, শরীয়তের উপরে আল্লাহ। জার্মান দার্শনিক কার্ল স্মিথ উনি 1922 বলছিলেন আধুনিক রাষ্ট্রের এই যে স্ট্রাকচার, এটা আসলে চুরি করা ধর্ম থেকে, ধর্মতত্ত্ব থেকে। মধ্যযুগের ঈশ্বরের যে ক্ষমতা আইন সাসপেন্ড করার, এক্সেপশন ডিক্লেয়ার করার, সেটাই সার্বভৌম ক্ষমতা। সেই ক্ষমতা রাষ্ট্র নিজের দাবি করতেছে। শুধু ঈশ্বরের নাম বুঝা রাষ্ট্রের নাম বোঝাইছে। মানে লাল মিয়া সোনা মিয়া হয়েছে, সোনা মিয়া লাল হয়েছে, মাঝখান থেকে সোনা লাল হয়ে গেছে। এখন একজন মুসলিম যখন সেজা দেয়, সে বলতেছে রাষ্ট্র ফাইনাল না, রাষ্ট্রের উপরে কেউ আছেন। এখান থেকে আতঙ্কের জন্ম 3 স্তরে। প্রথম স্তরে কি বৈধতার সংকট। ধরেন রাষ্ট্র বলে সুদ জায়েজ, আল্লাহ বলেন তো সুদ হারাম। প্র্যাকটিসিং মুসলিম যখন কনফ্লিক্টে পড়লে কোনটা মানবে? রাষ্ট্র জানে উত্তর কি, মানবে ধর্মের কথা। 2 নাম্বার নিয়ন্ত্রণের অক্ষমতা। রাষ্ট্র কন্ট্রোল করে 2টা জিনিস দিয়া, ভয় আর লোভ। কিন্তু যে বিশ্বাস মরলে শহীদ জান্নাতে যাবো, তার উপরে ভয় কাজ করে না তো। যে বিশ্বাস করে আসল হিসাব আকিরাতে, তার উপরে লোভ কাজ করে না। জুলাইয়ের ছাত্ররা বুকে গুলি খায় লাভবাহিক বলে পড়ে গেছে, সেই মুহূর্তে রাষ্ট্রের শক্তি প্রয়োগের ক্ষমতা এটা অচল হয়ে গেছে। 3 নাম্বার বিকল্প প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ইসলামী সংগঠন কেন্দ্রে চলে আসছে। ধীরে ধীরে সমাজের বৈধতার সেন্টার রাষ্ট্র থেকে সরে যাইতেছে ওইদিকে। রাষ্ট্র তখন টেকনিক্যালি ক্ষমতা, কিন্তু প্র্যাকটিক্যালি অপ্রাসঙ্গিক। এটাই সবচেয়ে বড় ভয়। এবং এই জন্যই শিবিরকে ঘৃণা করতে শেখানো হয়। শিবিরকে ঘৃণা করানোর সাথে এইটা কি সম্পর্ক, আসেন সেটা একটু বুঝে দেখি। শিবিরকে ঘৃণা করানোর জন্য গত 50 বছর যাবত ইন্টেলেকচুয়াল যত লেবার, যত মিডিয়া রিসার্চ খরচ হয়েছে তার তুলনা নাই। 4টা স্তরে করা হয়েছে। 1 নাম্বার ঐতিহাসিক স্মৃতির মনোপলি জগতে 71-এ জামাতের ভূমিকা একটা বাস্তব ইস্যু। কিন্তু আওয়ামী বাঙ্গু ব্লগ এটাতে বানাইছে পার্মানেন্ট একটা উইপন, একটা চিরস্থায়ী অস্ত্র বানাইছে। যে ছেলেটা 2002 সালে জন্মাইছে, যে 1971-এ ছিল না, যার বাপও ছিল না হয়তো, সেও রাজাকার। সে নামাজ পড়লে রাজাকারের নামাজ, তারে পাকিস্তানে চলে যেতে হবে। আবদারকে পিটাই মারা হয়েছে কারণ সে নামাজ পড়তে ডাকতো। দেখেন জাতীয়তাবাদী কিরিচ দল কি কয়। শুনেছেন শিবিরের আস্তানা বাংলাদেশে রাখবে না কেন? বাংলাদেশ কি তোর বাপের তালুক? এটা হইতেছে সে আদি পাপের মতো একটা কনস্ট্রাকশন, জন্মের পাপ যেটা পার্মানেন্টলি দোষী করে রাখে। হিন্দু ধর্মে যেমন দলিত ওই রকম। কেন এই কনস্ট্রাকশন করতে হবে? কারণ এইটা ছাড়া এটা গোটা জনগোষ্ঠীকে, যারা মুসলিম, যারা প্র্যাকটিসিং, যারা রাজনৈতিকভাবে কনসাস, তাদেরকে পার্মানেন্টলি সেকেন্ড ক্লাস সিটিজেন বানায় রাখা যায় না। 2 নাম্বার শিবিরের সাংগঠনিক শৃঙ্খলার ভয়। মেইনস্ট্রিম রাজনীতি কি? চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, হল দখল। এই তো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ এই রাজনীতি করবে না। আর কি করে? নেতার নামে স্লোগান দেয়। তো এই রাজনীতি করবে কোনো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ করবে না। শিবিরের স্ট্রাকচার দেখেন, স্টাডি সার্কেল এবং স্তরে স্তরে মেম্বারশিপ, কর্মী, সাথী, সদস্য, পারফরমেন্স বেসড প্রমোশন, সাপ্তাহিক রিপোর্ট, দৃঢ় ডিসিপ্লিন। 2টা মডেল পাশাপাশি রাখলে প্রথমটা অস্তিত্বের সংকটে পড়ে। কারণ দ্বিতীয়টা কাজ করলে প্রথমটা কেন কাজ করতেছে না সেই প্রশ্ন ওঠে। এই প্রশ্ন যাতে না ওঠে সেই জন্য শিবিরকে পার্মানেন্টলি ডিলেজিটিমাইজ করে রাখা জরুরি। ওরা জঙ্গি, ওরা গুপ্ত, ওরা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। এই গুপ্ত অভিযোগটা একটু বুঝেনি। সারা দুনিয়ায় বামপন্থীরা আরেক দলে ঢুকে কাজ করছে। এটার একাডেমিক নাম হইতেছে এন্ট্রিজম বা প্রবেশ নীতি। এক দলের সদস্য অন্য দলে ঢোকে, ভোট দেয়, পদ নেয়, কিন্তু প্রকৃত আনুগত্য মূল দলের প্রতি। উদ্দেশ্য বড় দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের আদর্শ ছড়ানো। শিবির যদি গুপ্ত রাজনীতি করে থাকে, সে রাজনীতির রীতিনীতি মাইনে করছে। আর বিএনপি ডেফিনেশনে বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ গুপ্ত আছেন, যিনি পাকিস্তানের সেনাবাহিনীতে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে কার্যরত ছিলেন, জিয়া রহমান। পাকিস্তান আর্মির সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব অর্জন করে ভেতর থেকে বাংলাদেশের জন্য কাজ করছেন না? বিএনপি তো দাবি করে পাকিস্তানি ইউনিফর্ম পরে এত স্বাধীনতা ঘোষণা দিচ্ছেন, তাহলে জিয়াও পাকিস্তানি আর্মির লুঙ্গির তলে ছিল, সেটা মেনে নিতে হবে। 3 নাম্বার ক্লাস এবং কালচারাল একটা উদ্বেগ, অ্যাংজাইটি। কি সেটা? শিবির মূলত গ্রামের কৃষক, মাদ্রাসা শিক্ষক, গ্রামের ছেলেদের, মেধাবী ছেলেদের সংগঠন, যারা প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয়ে ঢুকছে, মেধা দিয়ে উঠে আসতেছে, কিন্তু ঢাকা এলিটের আধুনিক সংস্কৃতিতে মিশে যাইতেছে না। এদের কাছে শিবির শুধু রাজনৈতিক সংগঠন না, একটা নেটওয়ার্ক, ব্রাদারহুড, ইন্টেলেকচুয়াল ট্রেনিং সিস্টেম। গুলশান ধানমন্ডির এলিট যারা নর্থ সাউথ স্কলাস্টিকায় পড়ে, ফেসবুকে প্রোগ্রেসিভ প্রগতিশীল পোস্ট দেয়, তাদের কাছে এই উত্থানটা থ্রেটেনিং, ভয়। কেন? শিবিরের এই ছেলেরা ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, সিভিল সার্ভিসে ঢুকতেছে, ব্যবসা করতেছে, আর্মিতে ঢুকতেছে, কতগুলো ঢুকে পড়ছে ওরা জানে না। যাই হোক, অর্থনৈতিকভাবে উঠে আসতেছে, কিন্তু মদ খায় না, দাঁড়িয়ে রাখে, ইজাব পরে, ঈদ করে, নামাজ পড়ে। তারা তাদের গড়ে তোলা যে কালচারাল স্ট্যাবলিশমেন্ট, সেটার ভেতরে ঢোকে না। বন্ধের আলো ডেইলি স্টারের কালচারাল স্ট্যাবলিশমেন্টের মধ্যে নাই। এটি কালচারাল অ্যাংজাইটি। আমাদের সিস্টেমে সফল হইতেছে, আমাদের সাবঅর্ডিনেট হইতেছে না, আমাদের অনুগত হইতেছে না। কেন? 4 নাম্বার হইতেছে জিওপলিটিক্যাল। দিল্লির প্রেফার্ড ন্যারেটিভ হইতেছে ইসলামিস্ট মানে টেররিস্ট। ওয়াশিংটন 9/11 এর পরে ওয়ার অন টেরর আনলো। এই ন্যারেটিভের লোকাল বরকন্দাজ হইতেছে দেশি বাঙ্গু ব্লক। ওরা কেরোসিন শিকা, শিবির হইতেছে মাটির প্রদীপ। ছড়া আছে না, কেরোসিন শিকা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলে ওঠে এসমর দাদা। আমেরিকার ইন্ডিয়া হইতেছে ওদের দাদা। ওরা একটা গল্প বিক্রি করে আমেরিকার ইন্ডিয়ার কাছে, ইসলামিস্ট বিপদ আসতেছে। বিক্রি হয় ওয়াশিংটনে, দিল্লিতে, গবেষণা প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে, দিল্লির সাউথ ব্লকে, ব্রাসেলসের দপ্তরে। এর বিনিময়ে স্কলারশিপ পায়, পিএইচডি করে, গবেষণা অনুদান পায়, পশ্চিমা মিডিয়ায় লেখার সুযোগ পায়, আর ক্ষমতায় বসে থাকার আন্তর্জাতিক স্বীকৃতি পায়। বাস্তবে শিবির কি করতেছে এটা গুরুত্বপূর্ণ না তো। গুরুত্বপূর্ণ শিবিরকে কিভাবে বাঙ্গুরা ব্যবহার করতেছে, ওয়েস্টের কাছে বেচতেছে। শিবির হলেছে সেই বলির পাঠা যারা বেচা, এদের গোটা ধান্দাবাজি চলে। শিবিরের নাম বেচা এনজিও চলে, নারীবাদ চলে, বিএনপির রেইনবো সোসাইটি চলে। রেইনবো সোসাইটি করবে নাকি ওরা? বামেদের ফ্যাসিবাদ বিরোধী কারবার চলে, সুশীলদের সেমিনার চলে, টকশো চলে, বইমেলায় বই বিক্রি হয়।
এটা পুরো ইকোনমি, পুরো অর্থনীতি। শিবির যদি কাল না থাকে, এদের অর্ধেকটা রুটি নুজি বন্ধ। তাই শিবির থাকতে হবে, এবং ঠিক যতটুকু ভয়ঙ্কর মনে হয় ততটুকু দেখাইতে হবে, না বেশি না কম। এবং ঠিক ততটুকু থাকতে হবে যেন নিজেরা আবার বড় হইয়া ক্ষমতায় দখল করে না বসে, বেশি না কম। এই নিয়ন্ত্রিত ভয় উৎপাদনই হইতেছে এই ইকোসিস্টেমের আসল পণ্য। এরপরে কি হলো? এরপর একটা এম্পিরিক্যাল শক হইল। কি সেটা? গত বছরটা পুরো ঘটনা স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করছে এই বাঙ্গু সেকুলারদের। ডাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ধরে জিতে আসলো শিবির। 15 বছর ধরে ন্যারেটিভ ছিল যে শিবির মার্জিনাল, ফ্রিঞ্জ, এরা রকাটে, মেয়েরা এদের পছন্দ করে না। ডাকসু এই ন্যারেটিভ ভেঙে দিল, সব বিশ্ববিদ্যালয় ন্যারেটিভ ভেঙে দিল, শিবির জিতছে, মেয়েদের হলে বেশি জিতেছে। বাঙ্গু এস্টাবলিশমেন্ট পুরো বৈধতা দাঁড়াইছিল একটা অ্যাজাম্পশনে, ফ্রি নির্বাচন হলে ওরা জিতবে না। ডাকসু এই এক্সকিউজ কেড়ে নিছে। এখন আরো একটা আনকমফোর্টেবল সত্য, জুলাই আন্দোলনের রাজপথের সবচেয়ে সংগঠিত শক্তি কে ছিল? অফিসিয়াল ন্যারেটিভ বলবে সমন্বয়ক, নির্দলীয় ছাত্রদের জোট, কিন্তু গ্রাউন্ড লেভেলে রাত জায়গা পাহারা দেওয়া, পুলিশের ব্রুটালিটির সামনে দাঁড়ায় থাকা, হল লেভেলে মোবিলাইজেশন, লজিস্টিক্স, শিবিরের ডিসিপ্লিন ছাড়া জুলাই সম্ভব ছিল না। আবু সাইদ কে ছিল? আবু সাইদ তো শিবিরের ছেলে ছিল। এটা স্বীকার করা হয় না কেন? স্বীকার করলে বিপ্লবের ওনারশিপের একটা অংশ শিবিরকে দিতে হবে। তাই 5 আগস্টের পর থেকে চলতেছে একটা সিস্টেমিক ইরেজার। ওরা ছিল না, ওরা গুপ্ত, ওরা হাইজ্যাক করেছে। মিশরে 2011 সালে একই কাজ হয়েছিল। তারিরের নিশিরাতের পাহারাদার ছিল ব্রাদারহুডের ক্যাডারেরা। বিপ্লবের পরে লিবারেল সেকুলাররা বলল যে আমরা তো বিপ্লব করছি, ওরা হাইজ্যাক করে নিয়েছে ব্রাদারহুড। একই প্যাটার্ন। তাইলে বাঙ্গু এস্টাবলিশমেন্টের আসল ভয় তো অন্য জায়গায়। তাদের মনের গভীরে জানে ভোট হইলে অবাধে তারা হারবে। সেই জন্যই ইসলামী দলকে সবসময় জঙ্গির পাশে বসায় দেখাইতে হবে। আজকে ব্রাদারহুড, কালকে আল কায়দা, পরশুদিন শিবির, কাল আইসিস, মডারেটার চরমপন্থী একই পাত্রে। আর ইসলামী দলকে যতই দমন পীড়ন করা হোক না কেন, এনারা শেষ হয় না, ধ্বংস করা যায় না। এরই তাদের ভয়। এবার বাংলাদেশে ফিরে আসি। এই যে যেটা শুরু হয়েছে শিবিরের সাথে ছাত্র দলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকায় যা চলতেছে তা পুরানো খেলা, নতুন মাঠে। খেলার নাম উস্কানি। সামরিক ম্যানুয়ালে পোশাকি নাম আছে, গ্রামের বাজারে কেউ উস্কানি। যুক্তিটা সরল। ইসলামী আন্দোলনের দুই শক্তি, একটা হচ্ছে হাই মরাল পজিশন আর ডিসিপ্লিন। শিবিরের যে উত্থান, এটার পিছনে একটা কারণ হচ্ছে তারা সংযত এবং তাদের হাই মরাল পজিশন আছে। তো তাদের এই হাই মরাল পজিশনকে ভাঙবে কিভাবে? তাদের রাগায় দাও, চিমটি কাটো, যেন ঘুষি চালায়। এই যে দেখেন, ওই যে ছাত্র দলের গুন্ডারা যে শাহবাগ থানার মধ্যে মক করছে দুইজনকে, ডাকসুর নেতাকে যে পিটাইছে না, ওইটা দেখতে গেছে সাদিক কাম। দেখেন কিরকম গুপ্ত গুপ্ত বলে স্লোগান দিচ্ছে, দেখেন উস্কানি দিচ্ছে কেমন, দেখেন। দেখেছেন? তো এরকম উস্কানি দিচ্ছে যেন ছাত্র শিবির ধৈর্য হারা হয়ে তাদের আক্রমণ করে, এবং করলে তখন এটা বলবে দেখছেন আমরা বলছি না ওরা জঙ্গি। এরপর রাষ্ট্রের দমন নীতি জায়েজ হয়ে যাবে। একই সাথে ছাত্র দলের সাথে বাম, তার সাথে সাবেক ছাত্রলীগ, এরা প্রথম ঘুষিটা মারে, এরাই প্রথম উস্কানি দেয়। আর শিবির যদি কিছু করে তখন দেখাবে এটা, দেখো শিবির এটা শুরু করছে, বলবে শিবির সন্ত্রাসী। কে শুরু করছে কেউ জিজ্ঞেস করবে না। তখন বাম বুদ্ধিজীবী আর সুশীল সাংবাদিক নেটওয়ার্ক প্রস্তুত থাকবে। 2 ঘন্টায় ফেসিবাদ ফিরতেছে, এই কলাম ছাপা হবে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক, ওয়াশিংটনের লবি, আন্তর্জাতিক মঞ্চে আওয়াজ তোলার জন্য রেডি। এমন একটা মুহূর্ত তারা চাইতেছে যেটা দেখায় শিবিরকে জঙ্গি রক্ষাটা এই ট্যাগটা দিয়ে দেওয়া যায়। এবং দেখেন ছাত্রদল, বাম, অবশিষ্ট ছাত্র সবাই খুব উৎসাহ এখন। এই ঘটনা ঘটছে এই জন্য। 3টা উল্টা আদর্শ, কিন্তু যৌথ স্বপ্ন নাই, ইতিহাস নাই, কিন্তু 3টে সিমেন্ট একটাই, শিবিরের ভয়। এইটারে বলে নেগেটিভ কোয়ালিশন। এরা কিছু করতে এক হয় নাই, কিছু ঠেকাইতে এক হয়েছে। মিশরে 2013-তে ঠিক এই জিনিসটা হয়েছিল। নাসেরিস, লিবারেল বাম আর পুনারম মুবারকের লোক সবাই একসাথে নিচে আসছিল। উদ্দেশ্য ব্রাদারহুডকে ঠেকাও, সরানো হইলো। এরপর সিসি ঢুকে এক একে সবাইকে জেলে ঢুকেলো। যে লিবারেলরা ট্যাঙ্কে ফুল ছুটছিল, 1 বছর পরে তারই গড়াদের ভেতরে গেছে। তুরস্কে 1997 একই কাহিনী। কামালিস্ট সেনা, বাম এলেভি, লিবারেল মিডিয়া, বড় বণিক গোষ্ঠী সবাই সেকুলার প্রজাতন্ত্র বাঁচাও এই জিকির তুললো। 20 বছর পর তারা নিজেরাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। নেগেটিভ কোয়ালিশনের চরিত্র এটাই। জিতলেও কিছু বানাইতে পারে না। তাদের জয়ের পর তৃতীয় শক্তি আসে, যাটা দিয়ে বিদায় করে। বাংলাদেশে একই, শিবিরকে চাইপা দিলে ছাত্রদল জিতবে না, বামও না, প্রাক্তন ছাত্রলীগও বাঁচবে না, জিতবে আরো গভীরের কোনো শক্তি। সেদিন এরা সবাই এর শিকার হবে। ইতিহাসে গল্প লেখা হয়ে গেছে, আগে অনেকে এই কাজ করছে। এই এখন এইটার প্রম্পট অন্য কোথাও থেকে আসতেছে। এটা শুরু করছে ইন্ডিয়া, এটা শুরু করছে গোয়েন্দা সংস্থা। ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট আছে, ব্রাসেলসে বসে, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের 26টা দেশ, তারা নিজেদের একটা পার্লামেন্টে অনেক সময় অনেকগুলো বিল পাস করে। গত পরশুদিনের আগের দিনে একটা নিউজ দেখলাম যে ফেসবুক নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে আলাপ হয়েছে, ফেসবুককে কীভাবে কন্ট্রোল করা যায়, বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে ফেসবুক যেন 16 বছরের নিচে কেউ দেখা অনুমতি না পায়। আপনারা জানেন পৃথিবীতে অনেক দেশে ফেসবুক ব্যান, যেমনটি ধরেন চায়না এবং নর্থ কোরিয়া ফেসবুক ব্যান, এবং পৃথিবীর অনেকগুলো দেশে ফেসবুক কন্ট্রোলড, এবং অনেকগুলো দেশে ফেসবুক 16 বছরের নিচে কেউ ব্যবহার করতে পারবে না। সেই 2টা দেশ হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া। এবং ফেসবুক সাময়িকভাবে ব্যান করছে বিভিন্ন সময়, বা সাময়িকভাবে কন্ট্রোল করছে, বা সাময়িকভাবে ব্যান আছে এমন দেশ প্রায় অনেকগুলো। এর মধ্যে ধরেন চায়না, নর্থ কোরিয়া, ইরান, মায়ানমার, রাশিয়া, তুর্কমেনিস্তান এবং উগান্ডা। এইসব জায়গায় ফেসবুক বিভিন্ন সময় বিভিন্নভাবে কন্ট্রোল করা হয় এবং কন্ট্রোলে রাখা হয়, এবং সাময়িকভাবে ব্যান করছে এরকম দেশ বহু আছে, যেমন শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ আছে। বাংলাদেশটা আপনারা জানেন কখন করছিল, 24শে আন্দোলনের সময়। পাকিস্তান আছে, নেপাল আছে, ইরান প্রায়ই করে দেয়, যেমন ইরান এখন যুদ্ধের জন্য করে রাখছে। তো ফেসবুকটাকে এরকম কন্ট্রোল কেন করে? কন্ট্রোল করে যে বিভিন্ন অপতথ্য, অপপ্রচার যেন ফেসবুকে প্রচারিত না হয়। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের দেশে খুব একটা অপতথ্য প্রচার হয় না, কিন্তু তারপরেও হয়। এটাকে তারাও এখন কন্ট্রোলে আনতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশ কোনো অবস্থাতে ফেসবুকে কন্ট্রোলে আনতে পারছে না। কেন পারছে না? সেই আলোচনা অনেক দীর্ঘায়িত, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু ইচ্ছা করলে গভর্নমেন্ট পারে, ইচ্ছা করলে গভর্নমেন্ট সাময়িকভাবে কন্ট্রোল করতে পারে, বা অনেক কিছু কন্ট্রোলে রাখতে পারে।
যেমনটি ধরেন গভর্নমেন্ট যদি ইচ্ছা করে তাহলে সরকার নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণের অনেকগুলো ধরন আছে। যেমনটি ধরেন কন্টেন্ট সেন্সরশিপ করতে পারে সরকার, সরকার ডাটা নিয়ন্ত্রণ করতে পারে, সরকার কোনো কিছু সন্দেহ হলে সাময়িকভাবে সেই অ্যাকাউন্টটাকে ব্লক করে দিতে পারে, এবং সর্বোপরি সরকার একটা নজরদারি রাখতে পারে যাতে কেউ কোনো অপতথ্য, অপপ্রচার বা রাষ্ট্রবিরোধী হোক বা কারো সম্মান বিরোধী হোক কোনো রকম পোস্ট দিতে না পারে। সরকার করছে না। এখন কিন্তু সময় আসছে সরকার এটা করবার জন্য। তার কারণ কি জানেন, একটা ফটোকার্ড আজকে পুরো দেশে মানে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করে ফেলছে। সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানকে যে ফটোকার্ডটা বাজারে ছাড়া হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, এবং যারা করেছে আমার মনে হয় তাদের বোধহয় জন্মেরও কোনো সমস্যা আছে। ভাই আপনি একটু ভাবেন, আপনি এবং আপনার কন্যাকে নিয়ে যদি আমার একটা ফটোকার্ড ছাপানো হয়, বা আপনাকে এবং আপনার আম্মাকে নিয়ে যদি আমার একটা ফটোকার্ড ছাপানো হয়, আপনি বা আপনার বোনকে নিয়ে যদি আমার একটা ফটোকার্ড ছাপানো হয়, আপনি কি করবেন? অবভিয়াসলি আপনি নিজেকে সংযত রাখতে পারবেন না। কি ভয়াবহ, কি ভয়াবহ, কি নির্লজ্জ, কি কি বলবো, এর কোনো ভাষা নেই। এত নোংরা মন মানসিকতার মানুষ আমাদের দেশে আছে। আমার মনে হয় ইউরোপে বা আমেরিকা, অস্ট্রেলিয়াতে এই সমস্ত এই ধরনের নোংরা মনোবৃত্তির ফটোকার্ড কেউই বানায় না, বা কেউই ছাড়ে না, বা কেউই শেয়ার করে না। আমি দেখবার পর লজ্জায় আমি নিজেকে ধিক্কার দিচ্ছি যে আমি কোন দেশের নাগরিক, আমি কোন দেশের মানুষ, যে আমার দেশের মানুষ এমন কুরুচিপূর্ণ, এমন বিকৃত আচরণ করতে পারে সন্তান এবং পিতাকে দিয়ে। এগুলো কন্ট্রোল দরকার। বাংলাদেশ সরকারকে এখনই বলবো আপনারা ফেসবুককে বলে এটাকে কন্ট্রোল করেন। একজন মানুষ তার ন্যাশনাল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবে, একটি ন্যাশনাল আইডি, একটি অ্যাকাউন্ট, তাহলে এটা কন্ট্রোল হবে। এবং এটা যদি কন্ট্রোল না হয়, ভয়াবহ যুদ্ধ যেভাবে শুরু হয়েছে, কন্ট্রোল করা সম্ভব হবে না। জাইমা রহমানের, তারেক রহমানের কথা বাদ দিলাম, আমরা এর আগে দেখেছি ডক্টর শফিকুর রহমানকে দিয়ে কিরকম নোংরা ফটোকার্ড বাজারে ছাড়া হয়েছে। তো এগুলো কেন কন্ট্রোল করা যাচ্ছে না? সরকার ইচ্ছা করলে পারে। এগুলো যদি কন্ট্রোল না করে, তাহলে এই যে দেখেন সারা বিশ্বে এখন এই যুদ্ধ নিয়ে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনায়করা এবং সাধারণ জনগণ চিন্তিত। অথচ আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে একটা ফটোকার্ড নিয়ে, একটা জঘন্য ফটোকার্ড নিয়ে, একটা কুরুচিপূর্ণ ফটোকার্ড নিয়ে যুদ্ধবিদেহী দেশে নেমে গেছে দুই দল। আসলে ঘটনাটা কি? কারা করছে এসব? সরকার কি এটা কন্ট্রোল করতে পারে না? দেখেন এই ফটোকার্ডটা নিয়ে সেটার সূত্রপাত করতে হয়েছে, সেটা ঈশান চৌধুরী নামে আওয়ামী লীগের একটি অ্যাকাউন্ট থেকে এটা ছাড়া হয়েছে, এবং তারপর আওয়ামী লীগের ছেলেরা, যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, তারা এগুলো শেয়ার করেছে। এরা তো এখন দেশকে অস্থিতিশীল করবার জন্য জামাত শিবির বলেন, বিএনপি বলেন, ওদের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দেবার প্রচেষ্টা চালাবেই। এটা ওরা করেছে। এটা কিভাবে কন্ট্রোল করবে সরকার, বা এই অ্যাকাউন্টগুলো কিভাবে সিজ করবে সরকার, সেটা সরকার ভালোভাবেই জানে। আইন তো পৃথিবীতে একটা আছে ভাই। আপনি আমাকে অকারণে কিছু বলে যাবেন বা হয়তো অপমান করে যাবেন, তাকে কোনো বিচার নেই, নিশ্চয়ই আছে। তো সেই ফটোকার্ডটা বিএনপির ছাত্রদলের তানভীর নামে একজন ছেলে, সে আবার শেয়ার করেছে। সে শেয়ার করে তার মানে ক্ষোভে, রাগে, দুঃখে তার বন্ধু বান্ধবকে জানিয়েছে, তার দলকে জানিয়েছে এটা কি হচ্ছে। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন হলো, তানভীর সাহেবের এটা তো শেয়ার করা উচিত হয়নি। উনি কেন এটা শেয়ার করতে গেলেন? উনি এটাকে নিয়ে উনি উচ্চ মহলে কথা বলতে পারতেন। উনি শেয়ার করা দিতে আরও ছড়ালো, এখানে সে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেনি। কিন্তু একটি মহল বা যে কেউ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের মাহমুদের, আব্দুল্লাহ আল মাহমুদের অ্যাকাউন্ট থেকে আবার এটা শেয়ার করানো দেখানো হয়েছে। মাহমুদ বলছে, আমি যদি এটা শেয়ার করে থাকি বা আমি যদি এটা আমার এখানে নিয়ে থাকি, তাহলে সরকার যে শাস্তি আমাকে দিবে সেই শাস্তি আমি মাথা পেতে নেবো। তার মানে সে সেটা করেনি। সে চ্যালেঞ্জ করছে যে সে এটা শেয়ার করেনি বা কোনো কমেন্টস করেনি। এইটা নিয়ে যখন কথা হচ্ছে, তখন সে শাহবাগ থানায় গেছে মামলা করবার জন্য বা বলবার জন্য যে আমি এটা করিনি, আপনারা দেখেন কারা করেছেন, বিচার করেন। তখন সেখানে জুবাইরের মধ্যে মুসাদ্দেক গিয়েছে, ওখানে ওরা মার খেয়েছে। এই যে শুরু হলো দুই দলের মধ্যে, ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে এখনো চলছে একটা ফটোকার্ড নিয়ে ভুল। কারণ এই ফটোকার্ডটা কি আমরা শেয়ার করা ঠিক করেছি? যারাই করেছি, এই ফটোকার্ডটা যে দেখেছেন সেখানে শেয়ার করতে পারেন, তার নিজের কি কোনো লজ্জা নেই? আমি দেখে থাকি, আমি তো এটা আমার স্ত্রীকেও দেখাইনি, আমার সন্তানকেও দেখাইনি, এটা দেখাবার মতো কোনো জিনিস নয়। কিন্তু আমরা অনেকে শেয়ার করি, কেন করি জানি না, কোন বুদ্ধিতে করি জানি না, শেয়ার করে এটাকে আরো ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন মূল প্রশ্ন আসছে, এই ফটোকার্ডটা এই যে ছাত্রলীগের ছেলেটা করলো, কোন উদ্দেশ্য করলো সেটা আমার আর বলবার প্রয়োজন নেই, আপনারা নিজেরাও বুঝতে পারেন যে ওরা কোন উদ্দেশ্য করছে। এখন একটি মহল চাচ্ছে ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা এমন অবস্থা হোক, দেশে একটা অরাজকতার পরিস্থিতি শুরু হয়ে যাক, যেটা অলরেডি হয়ে গেছে। এবং এটা থামাবার জন্য আমি অনুরোধ করবো জামাতের আমির শফিকুর রহমান সাহেবকে, আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, আপনারা আপনাদের দলের ছেলেদেরকে বলুন শান্ত হতে। এবং আপনারা যেটা করবেন, এই ফেসবুক এখন কন্ট্রোল করার চেষ্টা করেন, যে কোনো উপায়ে ফেসবুক কন্ট্রোল করার চেষ্টা করেন। ফেসবুক যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই ধরনের অপকর্ম ওই মহলটি আরও চালিয়ে যাবে। সরকারকে, দেশকে অস্থিতিশীল করবার জন্য তারা আরও ভয়াবহ কর্মকাণ্ড করবে, যেটা এই ফটোকার্ডকে হার মানিয়ে দেবে। এরা বিরাট প্ল্যান নিয়ে নেমেছে, যারাই হোক, যে শক্তি হোক,
এরা বিরাট প্ল্যান নিয়ে নেমেছে। কারণ আমরা একটা জিনিস দেখেছি, বিরোধী দল এবং সরকারি দল মোটামুটি একটা সৌহার্দ্যপূর্ণ পজিশনে পার্লামেন্টে এসছে, আলোচনা হচ্ছে, তারা বসবে, অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবে। এই সময় এই যে ঝামেলাটা শুরু হলো, এটার আকার এমনভাবে বিস্তৃত হচ্ছে যে আপনারা হয়তো এটাও শুনেছেন, শুক্রবার দিন নেত্রকোনার পূর্বতলার এমপি সাহেবকে আটকে তাকে অপমান করা হয়েছে, তারপর পুলিশ এসে তাকে বাঁচিয়েছে। উনি ঢাকা থেকে যাচ্ছিলেন, পূর্বতলা একটা পেট্রোল পাম্পে বসে উনি তেল দিচ্ছিলেন এবং উনি নামাজ পড়তে গেছেন পাশের ঘরে। তখন বিএনপির ছেলেপেলেরা বা ছাত্রদল, যুবদল, যে দলেরই হোক এসে তার গাড়ি ভাঙচুর করেছে এবং তাকে অবরুদ্ধ করে রেখেছে। তারপর স্থানীয় পুলিশ এসে তাকে উদ্ধার করে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। এখন আমরা কোন দেশে বাস করছি যে একজন মাননীয় এমপিও নিজে সুরক্ষিত নন? যে কোনো জায়গায় বিএনপির ছেলে একটা জামাতের এমপিকে ধরছে, আবার এমন দেখা যাবে কোথাও কোনো বিএনপির এমপি মহোদয়কে জামাতের ছেলেরা ধরে অপমান করবে। এর বিস্তৃতি কোথায় যাচ্ছে? এই মুহূর্তে যদি সরকার এই ব্যাপারে কোনো রকম স্টেপ না নেয়, কোনো রকম ব্যবস্থা না নেয়, তাহলে এই যে মব সংস্কৃতি আবার শুরু হয়েছে না, এটা চলবে। যে মব সংস্কৃতি নিয়ে বাংলাদেশে বহুদিন যাবতীয় কথা হচ্ছে, এর থেকে আমরা নিস্তার পাবো না। সাদিক কায়েম এসএম ফরহাদের ডাকসু শিবির নেতৃবৃন্দকে 1 সেকেন্ডের জন্য, সামান্য সময়ের জন্য থামাতে পারছে না, থামাতে পারলো না বিএনপি, তারেক জিয়ার অনুসারীরা, খাম্বা গুপ্তরা। দর্শক, ইতিহাসের সেরা নেতৃত্ব সাদিক ফরহাদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরের ইতিহাস আমার নখদর্পণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার ডাকসু ইলেকশন হয়েছে, কারা ভিপিজিএস হয়েছে এবং তাদের কন্ট্রিবিউশন কি, পারফরমেন্স কেমন ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে উন্নতির জন্য, উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের জন্য কি করতে পেরেছে, সবগুলো বিবেচনা করলে ডাকসুতে সাদিক কায়েম ফরহাদের মতো যোগ্য নেতৃত্ব, সফল নেতৃত্ব ইতিহাসে কখনো আসেনি, ইতিহাসের সেরা নেতৃত্ব। এবং শিবিরের ইতিহাসে তো বিয়ন্ড রিজনেবল ডাউট সেরা নেতৃত্ব। শিবিরের ইতিহাসে সাদিক কায়েম এবং ফরহাদের মতো কোনো যোগ্য নেতৃত্ব কখনো আসেনি, এমনকি কামরুজ্জামান, মীর কাসেম আলীরাও না। কেননা কামরুজ্জামান, মীর কাসেম আলীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভাবে শক্তিশালী হয়ে উঠতে পারেননি এবং তারা ভিপিজিএস কিছুই হতে পারেননি। বরং কামরুজ্জামান, কাদের মোল্লাদের কাছে এবং মীর কাসেম আলীদের কাছে ডাকসু ভিপিজিএস ছিল মহামূল্যবান কিছু। কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলীরা ডাকসু ভিপিজিএস এর সাথে কথা বলার সুযোগ পেত না। তারপর ইসলামী আন্দোলনের কিংবদন্তি, তারা অর্থনৈতিক সেক্টরে, রাজনীতিতে, কূটনীতিতে যে অবদান রেখেছেন সেটা ভিন্ন কথা। আমি বলছি জাস্ট ছাত্রনেতা হিসেবে সাদিক ফরহাদরা ইতিহাসের সেরা নেতৃত্ব, ইতিহাসের সেরা ভিপিজিএস, এতে কোনো সন্দেহ নেই। যার প্রমাণ আমরা দেখলাম যে সাদিক ফরহাদের উপর যে জুলুম হচ্ছে, তাদের জীবন বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, ডাকসু নেতৃবৃন্দকে লাথি দেওয়া হচ্ছে বিনা কারণে, ডাকসু নেতৃবৃন্দের উপর মব হচ্ছে, থানার ভিতরে নিয়ে তাদেরকে বহিরাগতদেরকে দিয়ে মব করানো হচ্ছে, আর প্রশাসন চেয়েছে দেখছে। তো এই পরিস্থিতিতে কি করবে, বা মানসিক চাপে স্বাভাবিক কার্যক্রম থমকে যাওয়ার কথা। যেমন আমি আপনি সবাই মানুষ, আমার আপনার চারদিকে কোনো বিপদ আসলে তার ইম্প্যাক্ট যদি আমার আপনার উপর পড়ে, তাহলে আমাদের ঘুম, খাওয়া দাওয়া, স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। সবসময় মাথার মধ্যে ওটা ঘুরে এবং কি করবো না, আমার আপনার ক্ষেত্রে সবার একটা টেনশন থাকে। কিন্তু এই সাদিক ফরহাদকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন কে জানে। এত কিছু, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা, ক্যাম্পাসকে অস্থির করার চেষ্টা, শিবিরকে হত্যাযোগ্য করা হচ্ছে, গেস্ট রুম গণরুম ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, গায়ে পরে পায়ে পাড়া দিয়ে বিনা উস্কানিতে হামলা করা হচ্ছে, ইতিহাসের সব থেকে নোংরামি করা হচ্ছে, যে থানার ভিতরে ঢুকে মব। তারপরও সাদিক ফরহাদের হাসি। দর্শক, খবর, ডাকসুর উদ্যোগে এসি পেল মেয়েদের 2 হল। এত কিছুর মধ্যে সাদিক ফরহাদ এরা মেয়েদের 2 হলে চলে গিয়েছে, হাসি দিয়ে হল প্রবেশের কাছে, ডাকসু হল নেতৃবৃন্দের কাছে এসি তুলে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন কতটা চাপের মুখে কত সুন্দর ক্রিয়েটিভ কাজ করছে। মানে থামাতে পারছে না। বিএনপি ছাত্র দল তো চায় যে এভাবে ডাকসুকে ব্যর্থ করতে, কিন্তু ব্যর্থ করতে পারছে না। ওরা মিছিল করে হাসি মুখে ওদের রুটিন কাজ করে, 1 সেকেন্ডের জন্য সাদিক ফরহাদের কেউ থামাতে পারছে না। এই জন্যই সাদিক ফরহাদের ইতিহাসের সেরা নেতৃত্ব। দেখেন, সাদিক কায়েমের একটা বৈশিষ্ট্য বলি। সাদিক কায়েম আমার দেখা বাংলাদেশের ইতিহাসে একমাত্র নেতা, ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, দি অনলি লিডার, যার নাম উচ্চারিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রকম্পিত হয় সুন্দরী তরুণী নারীদের স্লোগানে। যখন রোকেয়া হলে সাদিক কায়েম শব্দ উচ্চারিত হয় তখন উফ করে ওঠে সবাই। আবার যখন এই সাদিক কায়েমের নাম হাটাজারি, দারুল উলুম মনিরুল উলুম হাটাজারি মাদ্রাসায় উচ্চারিত, সবাই আহ করে ওঠে। মানে ভালোবাসা, আবেগ, সম্মান। যখন জামিয়া রহমানিয়া কিংবা মামুনুল হকদের কওমি আলেম ওলামাদের কাছে কিংবা চরমনাই মাদ্রাসায় সাদিক কায়েমের দৃশ্য ফুটে ওঠে, সবাই আবেগে আপ্লুত হয়ে যায়। তো এরকম আপনি দেখাতে পারবেন না যে রোকেয়া হল, শামসুন্নাহর হল, কুয়েতমতি হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী নারীরা, বাংলাদেশের সবচেয়ে স্মার্ট এবং উচ্চশিক্ষিত তরুণী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণী থেকে শুরু করে গ্রামগঞ্জের স্কুল কলেজের তরুণীদের ক্রাশ সাদিক কায়েম। আবার কওমি আলেম ওলামা, কওমি শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী, জেনজি, বিড়ি খাওয়া, হাফ প্যান্ট পরা ছেলে মেয়েদেরও ক্রাশ এবং পছন্দের নেতা সাদিক কায়েম। এরকম সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা, একই সাথে রোকেয়া হল এবং হাটাজারি মাদ্রাসায় সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠা, এটা কোনো নেতার পক্ষে বাংলাদেশে সম্ভব হয়নি। দেখা যায় যে একটু ইসলামপন্থী যদি হয়, যে না হাটাজারি মাদ্রাসা তাকে পছন্দ করে, জামিয়া রহমানিয়া, জামিয়া আরাবিয়া তাকে পছন্দ করে, জামিয়া রাশিদিয়া, নেসারাবাদ তাকে পছন্দ করে, ওখানে ছাত্রছাত্রীদের ক্রাশ তিনি, তাহলে রোকেয়া হল বা এই শামসুন্নাহর হল, কুয়েতমতি হল, এরা ইডেন কলেজ তারা পছন্দ করার কথা না। তাদের পছন্দের কোয়ালিটি ক্রাইটেরিয়া আবার ভিন্ন।
কিন্তু আমরা দেখছি না সাদিক ক্যামের ক্ষেত্রে সবার কাছে পছন্দ। এই সাদিক ক্যাম কেন পছন্দনীয় সবার কাছে, কেন সেরা নেতৃত্ব? ফরহাদ হোসেন এই যে দেখেন যে শত বিপদের মধ্যে নারী হলে এসি দিয়ে এসেছে এবং হাসি মুখী দিয়ে এসেছে, চাপের মধ্যে, এদের উপর আল্লাহর রহমত। সাদিক ক্যাম আল্লাহর ওলি, আল্লাহ তাদেরকে কবুল করুক। ত্রুটি বিচ্যুতি থাকলে আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ হেফাজত করুক। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর রিডিং রুম শীততাপ নিয়ন্ত্রিত করার কার্যক্রমের প্রথম ধাপ হিসাবে ফজিলতুন্নেসা হলের 3টি রিডিং রুমে 15 টন এবং বাংলাদেশ কুইত মন্ত্রী হলের 2টি রিডিং রুমে 13 টন এসি হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংখ্যা ডাকসু। কারা করেছে? সাদিক ক্যাম, ফরহাদ। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।